শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। গত কয়েকদিন আগে দেখলাম যে একটা ইফতারি পার্টিতে, তপসিয়ার একটা ইফতারি পার্টিতে, সেইখান থেকে দোয়া করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমকে 26শে বিধানসভায় যাতে বিজেপি এবং তৃণমূলকে আটকাতে মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আনা যায়। কিন্তু আপনারা জানেন কি যে পশ্চিমবঙ্গ থেকে 4 জন রাজ্যসভার সংসদ যাবেন রাজ্যসভায়। সেই রাজ্যসভার সংসদ ছেড়ে এসেছেন মৌসুম ব্যানার্জি, তিনি পদত্যাগ করে কংগ্রেসে চলে গিয়েছেন। তার জায়গা পূরণ করতে কাকে নিয়ে আসছেন? আরএসএস কর্মী, তার বাবাও আরএসএস করতেন, তিনিও আরএসএস কর্মী, মেনকা গুরুস্বামী। আরেকদিকে কাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন জানেন? আসানসোলে যা ইমাম সাহেবের ছেলের রক্ত যার হাতে লেগে রয়েছে সেই বাবুল সুপ্রিয়, সূত্র মারফত খবর পাচ্ছি তিনিও আরএসএস এর সক্রিয় এক সময় কর্মী। আরেকজনকে কাকে পাঠাচ্ছেন জানেন? আমাদের রাজ্যের অভিনেত্রী কোয়েল মল্লিককে, পুলিশ কমিশনার রাজীব কুমারকেও রাজ্যসভায় পাঠাচ্ছেন। তাহলে রাজ্যের কিছু যে ইমাম মুয়াজ্জিন রয়েছে তারা কি বলবেন যে এই মমতা ব্যানার্জি এই আরএসএস কর্মীদেরকে দিয়ে বিজেপি আরএসএস কে আটকাতে চাইবে? ইমাম মুয়াজ্জিন যারা এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে দালালি করছেন এবং তৃণমূলকে ভোট দিতে বলছেন, মুসলিম সমাজকে গুমরাহ বা বিপদের মুখে ঠেলে নিয়ে যাচ্ছেন, তাদেরকে সাবধান করে বলে দিতে চাই যে আপনারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে ধর্মগুরু বলে কেউ আর মানবে না। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ বাবুলাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের পশ্চিমবঙ্গের আলেম সম্প্রদায়, পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই মুসলমানরা বেঁচে আছে পশ্চিমবঙ্গের মাটিতে। আজকের দিনে একটা এমন ধারণা তৈরি হয়েছে আমাদের ইমানটা, মুসলমানদের ইমানটা যে কোথায় গিয়ে পৌঁছেছে কিছু কিছু মানুষের। আমাদের বিশ্বাস, আমাদের মানে দৃঢ় বিশ্বাস যে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই তো ইমান। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা এমন জায়গায় পৌঁছে গেছি যে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাঁচিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা হয়তো বাঁচতেই পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করার চেষ্টা করেছেন এবং এর ফল নেওয়ার চেষ্টা করেছেন। অতীতে একাধিক নির্বাচনে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমিই একমাত্র মুসলিম মুখ, আমিই একমাত্র মুসলিমদের প্রেমী, মুসলিম দরদি। তাহলে এই যে রাজ্যসভা কেন্দ্রে, রাজ্যসভা সিটে যে 4টে প্রার্থীকে মনোনীত করা হলো, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা মুসলিম প্রার্থী ছিল মৌসুম ব্যানার্জি নূর, কংগ্রেসের। তিনি এখন বর্তমানে কংগ্রেসে গেছেন, উনিও অ্যাডভোকেট অবশ্যই। তো তার জায়গাটা পূরণ করতে গিয়ে একটা আরএসএসের মেনকা গুরুস্বামী, অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী ম্যাডামকে মনোনীত করা হলো। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, তার দলের নিজস্ব গঠনতন্ত্র আছে। সে তার মতো করে অবশ্যই কোনো একটা ব্যক্তিকে মনোনীত করতে পারেন, দলীয় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের বাইরে তার ওপরে গিয়ে আমি কোনো বলতে পারি না, মন্তব্য করছি না। আমি শুধুমাত্র অ্যাডভোকেট শেখ বাবুলাল এই জায়গাটাতেই বলছি যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুসলিম দরদি, মুসলিম প্রেমী দল বলে মনে করেন, ঘোষণা করেন, মুসলমানদের ভোটগুলো নেওয়ার চেষ্টা করেন, মুসলমানদেরকে বিভ্রান্ত করেন, মাথায় বেল ভেঙে খান, ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার চেষ্টা করেন, সেই মুসলমানদেরকে অন্ধকারে রেখে আরএসএসের নেত্রীকে রাজ্যসভাতে পাঠানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে মুসলমান সম্প্রদায়কে। আমি এই জায়গাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মুসলমানরা বুঝুক, বোঝার সময় এসেছে, আর তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার সময় এসেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেছেন, তাকে চয়েস করেছেন যে রাজ্যসভাতে তৃণমূলের প্রতীকে এমপি করে পাঠাবেন। রাজনীতি করবে উকিলবাবুরা, আইনজীবীরা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক হওয়ার কিছু না। কিন্তু তৃণমূল কংগ্রেস যে আরএসএসের বিরুদ্ধে লড়াই করতে চায়, তৃণমূল কংগ্রেস যেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, মানুষের কাছে প্রমাণ করতে চায়, সেই আরএসএসের কর্মী, আরএসএসের নেত্রী মেনকা গুরুস্বামী, তাকে রাজ্যসভাতে টিকিট দেওয়া হচ্ছে, প্রার্থী করা হচ্ছে। এটা কোথাও একটা ঘোমটাটা খুলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাংলার মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করেন যে আমি আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, সেই কোথাও একটা আরএসএস এবং বিজেপি বিরোধিতা কোথাও একটা খামতি খাচ্ছে। এই যে মেনকা গুরুস্বামী, অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী ম্যাডাম, উনি হচ্ছেন আরএসএসের একজন কর্মী, আরএসএসের একজন নেত্রী, এটা আমরা সকলেই জানি। মেনকা গুরুস্বামীর বাবা আরএসএসের নেতা ছিলেন, মেনকা গুরুস্বামী ম্যাডাম তিনিও আরএসএসের নেত্রী ছিলেন। সুতরাং এখন তিনি অন্য রাজ্যের, পশ্চিমবঙ্গের বাইরে আরএসএস করেছেন। মেনকা গুরুস্বামী তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ নন,
উনি অন্য রাজ্যের মানুষ। সুতরাং উনি যে এই রাজ্য থেকে আরএসএস সংগঠনটা করেছেন বা আরএসএসের নেত্রী ছিলেন, কর্মী ছিলেন, সেই গল্পটা, সেই ইতিহাসটা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা খেটে খায়, আমরা সাধারণ যারা ভোটার, তারা জানেন না, তাদের কাছে সেই খবরটা নেই, তারা জানতে পারেননি। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের নেত্রীকে, আরএসএসের কর্মীকে রাজ্যসভাতে পাঠাচ্ছেন। 4 জন রাজ্যসভার প্রার্থীকে বাছাই করা হয়েছে, তার মধ্যে একজন আরএসএস গেল, আর একজন প্রাক্তন আরএসএস বলবো না, বর্তমান আরএসএসই বলবো, যার হাতে এখনও পর্যন্ত ইমাম রশিদির ছেলের রক্ত লেগে আছে। আপনার আসানসোলের বাবুল সুপ্রিয়, ইমাম রশিদির ছেলেকে খুন করা হলো দাঙ্গা করে আসানসোলে, তিনি বিচার পেলেন না। তিনি সম্প্রীতির বার্তা দিলেন, তিনি দাঙ্গার বিরুদ্ধে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন, ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে রুখে দাঁড়ালেন। দাঙ্গার বিরুদ্ধে নিজে মানবতার ব্যারিকেড করে তুললেন ইমাম রশিদি। তার ছেলেকে খুন করার জন্য বাবুল সুপ্রিয়কে মানে পুরস্কার দেওয়া হলো, কি বিধানসভাতে জিতিয়ে মন্ত্রী করা হলো। এখন আবার তার থেকেও বড় পুরস্কার দেওয়া হচ্ছে, কি তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। আর একজন অভিনেত্রী কোয়েল মল্লিক, তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে ওই রাজ্যসভাতে নাটকটাই বেশি হয়, অভিনয়টাই বেশি হয়। সেই জন্য অভিনেতা অভিনেত্রীদেরকে পাঠিয়ে নাটক করে যেভাবে হোক আইনগুলোকে, যখন বিজেপি সরকার যখন আইন পাস করাবে, সেই আইন পাসের সপক্ষে তো ভোট দিতে হবে। এখন যদি প্রকৃত বিজেপি বিরোধী, প্রকৃত আরএসএস বিরোধীদেরকে যদি রাজ্যসভাতে বা লোকসভাতে পাঠানো হয়, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইপকে অগ্রাহ্য করে হয়তো বিজেপি বিপক্ষে ভোট দিয়ে যেতে পারে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে আরএসএসের আসল প্রকৃত আরএসএস যারা, তাদেরকে রাজ্যসভাতে লোকসভাতে পাঠানো হচ্ছে ঘুরপথে, আসলে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, বিজেপির আইন পাসের ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই আরএসএসের প্রাক্তন আরএসএস কর্মীগুলোকে রাজ্যসভাতে পাঠানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া যারা মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, তারা বুঝতে পারবেন না, তারা না বোঝাটাই স্বাভাবিক। তারা মাথার ঘাম পায়ে ফেলছে দুমুঠো রোজগারের জন্য। সুতরাং এই রোজগারের জন্য তারা পরিশ্রম করছে, আর তাদেরকে ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভাতে আরএসএসের পছন্দের মুখগুলোকে পাঠিয়ে দিচ্ছে, রাজ্যসভাতে লোকসভাতে পাঠিয়ে দিচ্ছে, যাতে বিজেপি স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে কোনো রকম বাধা বিঘ্নতা না কাটি, মানে বাধা সম্মুখীন না হয়ে যাতে হাসতে হাসতে আইনগুলো পাস করিয়ে নিতে পারে। আমরা অতীতেও দেখেছি একাধিক আইন পাস করিয়ে নিয়েছে, আগামী দিনেও আইনগুলো পাস করাতে এই সমস্ত এমপিগুলো এদেরকে পাঠানো হচ্ছে, তাদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের বেশ কিছু আলেম বলছেন যে বিজেপিকে রুখতে, আরএসএসকে রুখতে এই তৃণমূলকে ভোট দিতে হবে। দেখুন, আলেম বলতে গেলে যারা ধর্ম বিশেষজ্ঞ, যারা ইসলামের কোরআন এবং হাদিস বিশেষজ্ঞ, তাদেরকে আমরা আলেম বলে মনে করি এবং আলেম বলে জানি। আলেমদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা প্রত্যেকেই করি, কারণ তারা একটা বিশিষ্টজন। তারা হাদিসকে, কোরআনকে নিয়ে চর্চা করছে, গবেষণা করছে, আলোচনা, পড়াশুনো সব কিছু করছে। কিন্তু আলেমদের মুখে যদি এইরকম রাজনৈতিক কথাবার্তা আমরা শুনতে পাই, এই ধরনের দালালের মতো কথাবার্তা আমরা শুনতে পাই, তাহলে কিন্তু একটা আলেমদের এতে ধাক্কা খাবে, ভাবমূর্তিতে ধাক্কা খাবে। আমি সোশ্যাল মিডিয়া ফলো করি, আমি সোশ্যাল মিডিয়া দেখিও সময় পেলে। সুতরাং সেখানে দেখতে পাচ্ছি আলেমরা, ইমামরা, মুয়াজ্জেমরা, সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। কেউ কেউ তো জুম্মার দিন খুতবাতে দাঁড়িয়েও হয়তো বলে ফেলেন। আমি যদিও জানি না, দেখিনি, আমার অনুমান হয়তো ওরা খুতবাতে গিয়েও মানে তৃণমূলের হয়ে প্রচার করে দেবে। সুতরাং আলেমদের মধ্যে আর আলেম সত্তাটা বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলেমদের, সবাইকে বলবো না, আলেমদের একাংশ, আলেম সম্প্রদায়ের একাংশ কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা বিক্রি করেছেন। কিছু কিছু আলেম, ওই আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো আলেম, কাশেম সিদ্দিকীদের মতো ব্যক্তিত্বরা, তারা কোথাও একটা মাথা বিক্রি করেছেন। আপনারা জানেন তো, সিদ্দিকুল্লাহ চৌধুরীও কিন্তু একজন আলেম, মৌলানা। ওনার সম্প্রদায়ের যারা আলেম, যারা ওনার মতো আলেম, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নুন খাচ্ছেন, তো কোন গান গাইবেন, স্বাভাবিক এটা। এই আলেমগুলো ছিলেন বলে তাদের কথা বলছেন, কিন্তু কয়েকদিন আগে তপসিয়াতে মমতা ব্যানার্জির ইফতার পার্টিতে দোয়া করা হয়েছে যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির টিমকে যাতে 26শে বিধানসভা জেতানো হয়। আমি তো ওটাই বললাম যে অ্যাকসেন্ট না, আমি যাকে দেখেছি আমি তার কথাটাই বলতে পারি। আমি যে সমস্ত আলেমদেরকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের
তোষামত করছেন। আমি তাদের নামটাই বলতে পারি, যাকে আমি দেখিনি আমি তো সবাইকে বলতে পারি না একদার থেকে, এটা তো বলা উচিত নয়, এটা তো নিয়ম না। আমি কখনোই একটা সমস্ত আলেম সম্প্রদায়কে দোষারোপ করতে পারি না, এটা উচিত হবে না। আমি যে সমস্ত আলেমদেরকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তোষামত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করছে, আমি তাদেরকেই বলতে পারি, তাদেরকে বলাটা উচিতও হবে, সমীচীন হবে। আমি সেই জন্যই বললাম যে এক শ্রেণীর আলেম সম্প্রদায়ের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করছেন, তোষামত করছেন, এটা করা উচিত না। এটা করে কোথাও একটা আলেম সম্প্রদায়ের ভাবমূর্তিতে ধাক্কা খাচ্ছে, আলেম সম্প্রদায়কে কালিমালিপ্ত করা হচ্ছে। যারা মুসলিম সম্প্রদায়ের ভুক্ত মানুষ, আমার যারা সহনাগরিকা, আমি নিজেও একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমি আহ্বান করব যে মুসলমানরা আপনারা কোনোভাবেই বিভ্রান্ত বিচলিত হবেন না। যারা আমাদের ক্ষতি করছে প্রকাশ্যে তারাও আমাদের শত্রু, যারা আমাদের ক্ষতি করছে পেছন দিক থেকে তৃণমূল কংগ্রেস, তারাও আমাদের শত্রু। এই প্রকাশ্য শত্রু বিজেপি আর পেছনের শত্রু তৃণমূল। এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আগামীর বিধানসভা নির্বাচনে অন্য একটা শক্তি, সেই শক্তিকে নির্বাচিত করতে হবে, যারা গণতান্ত্রিকভাবে ধর্মনিরপেক্ষভাবে প্রগতিশীলতার কথা বলেন। বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ বাম এবং আইএসএফের নেতৃত্বে যেই জোটটা, যেই শক্তিটা আগামীর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদেরকে নির্বাচিত করুন। হিন্দু মুসলিম থাকবে না, গরিব বড়লোক থাকবে না, আপনার কৃষক শ্রমিক ভেদাভেদ হবে না, বড়লোক গরিব ভেদাভেদ হবে না, সকলে সমানভাবে একইভাবে এই বাংলায় বসবাস করব। 2011 সালের আগে যেমন বসবাস করেছিলাম তেমন বসবাস করব। তার জন্য বামফ্রন্টকে ফিরিয়ে আনতে হবে।